ভারতের একজন সাবেক সেনা কর্মকর্তা বলেছে হাসনাত আবদুল্লাহকে টার্গেট করার বিষয় যে নেক্সট টার্গেট হাসনাত আবদুল্লাহ এবং তাকে যেন গলায় গুলি করা হয় এমন কিন্তু সে একটা পোস্ট দিয়েছে। এটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। এখন নিরাপত্তা হুমকিতে কে কে রয়েছে বলে আপনার মনে হয়? দেখেন, আমি আসলে এই সব কথাগুলোকে একটু এড়াই চলি। হাদি ভাইয়ের কথায় বিশ্বাস করি, তো হাদি ভাইয়ের ভয়েসটা তোলার চেষ্টা করি। এরকম একজন আমাদের বাংলাদেশের একজন বলেই ফেললো, হাদি ভাই যখন গুলিবিদ্ধ হলো তখন সে বলল লাশের বদলে লাশ চাই। আমাদের মাহফুজ ভাই, হাদি ভাই যখন মারা গেল সেটাকে নিয়ে তার কোনো মাথা ব্যথা নাই। ডেইলি স্টার, প্রথম আলো কেন পড়লো সেটা নিয়ে তার খুব মাথা ব্যথা। দেখেছেন আপনারা? আমার সেভেন সিস্টার্স দখল করার ক্ষমতা আছে বলেন তো? আমি কেন বলতে যাব? সেভেন সিস্টার্স দখল করবে চায় না, আমরা সহযোগিতা করব। সেভেন সিস্টার দখল করবে, আপনার কাশ্মীর দখল করবে পাকিস্তান, আমরা তাদেরকে সহযোগিতা করব। আমরা চাচ্ছি শক্ত একটা পররাষ্ট্রনীতি। পাকিস্তানের সাথে আমাদের পররাষ্ট্রনীতিটা সঠিক হয়ে যাক, তাদের অ্যাটমিক বোমা যেন আমাদের অ্যাটমিক বোমা হয়ে যায়। আমাদের চায়নার সাথে একটা চুক্তি হয়ে যাক, তাদের অর্থনীতি যেন আমাদের অর্থনীতি হয়ে যাক। আমাদের তুরস্কের সাথে একটা চুক্তি হয়ে যাক, যেন তাদের ড্রোন শিল্প আমাদের বাংলাদেশে চলে আসে। এরপরে সীমান্তে পাকিস্তান মারবে, চীন মারবে, আমরা এখানে বসে হাদি ভাইয়ের মতো বাতাসে আর মুড়ি দিয়ে সেলিব্রেশন করব। এখন আপনি এমন কথা বলেন না যেটা নির্বাচনের আগে উত্তেজনা তৈরি করে। আমি বুঝাতে পারলাম কিনা? সেভেন সিস্টার্স নিয়ে আমরা তখন মাথা ব্যথা করব যখন আমাদের পায়ের নিচে মাটি শক্ত হয়ে যাবে। উন্নয়ন আমরা খুব দেখেছি, মেট্রো রেল পিছনে দেখতেছি, আমরা পদ্মা সেতু দেখেছি, এগুলো অস্বীকার করতে পারবো? এই যে অর্থনৈতিক অবকাঠামো, এগুলো ভারত জানতো যারা 50 বছর ধরে অর্থনৈতিকভাবে দাঁড়াবে আমি 50 মিনিটে ধ্বংস করে দিতে পারবো। সারা ঢাকা শহর ধ্বংস করে দিতে কয়টা মিসাইল লাগবে বলেন? ওরা শুধু চাইতো যেন বাংলাদেশ প্রতিরক্ষা খাতে কখনো শক্তিশালী হয়ে দাঁড়াতে না পারে। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস 30 লক্ষ হাজার কোটি টাকার দেনা রেখেও 27টা যুদ্ধ বিমান কেনার যখন প্রস্তুতি নেয়, 2টা সাবমেরিনের, পারমাণবিক সাবমেরিনের কথা বলে, বাংলাদেশে যখন ড্রোন শিল্পের হয় তখন তাদের মাথা খারাপ হয়ে যায়। হাসনাত আবদুল্লাহর কথায় তাদের মাথা খারাপ হয় নয়, তাদের মাথা খারাপ হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের কার্যক্রমে। কারণ তারা জানে বাংলাদেশ যখন প্রতিরক্ষা খাতে শক্তিশালী হয়ে যাবে এরা আর কাউকে মানবে না। আমরা তো জন্মসূত্রে বীরের জাতি। আমি কোনো 1-2জন বিপ্লবীকে তাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য আমি আসলে পক্ষপাতী না। আমি এই বাংলাদেশে 1 ভোটের মালিক, রাস্তায় যারা গরিব অসহায় আছে তারাও 1 ভোটের মালিক। আমাকে কেন নিরাপত্তা দিবেন? আমি রাস্তায় এসে দাঁড়িয়ে আছি মরার জন্যে, আমাকে কেন আপনার নিরাপত্তা দিতে হবে বলেন তো? কোনো দরকার নাই, আমার জন্য দরকার নাই। আমার জীবনের হুমকি আছে না? আমি কেন? আপনার বেতন দিয়ে পুলিশ বুঝতেছেন, সেই পুলিশ আমার পিছনে ঘুরতেছে না। আমরা এমন একটা বাংলাদেশ চাই যেখানে আমি নিরাপদ থাকবো, আপনি নিরাপদ থাকবেন, দেশের আমার জনগণ নিরাপদ থাকবে। এরকম একটা বাংলাদেশ হলে কারোর আলাদাভাবে। বাংলাদেশে 2জন মানুষ ভিআইপি, একজন হচ্ছে প্রধানমন্ত্রী, একজন হচ্ছে রাষ্ট্রপতি। আমরা কে? আমরা যখন এমপি মন্ত্রী হব বাংলাদেশে চাকর হয়ে যাব। চাকর বাকরের এত নিরাপত্তা কিসের? আমি এলাকায় যাবো, এলাকার মানুষ আমাকে নিরাপত্তা দেবে। আমি ঢাকায় আসবো, ঢাকায় আসলে ঢাকার মানুষ আমাকে নিরাপত্তা দিবে। আমার আপনার বেতনের টাকা দিয়ে পুলিশ কেন তাকে বডিগার্ড লাগাই দিতে হবে? দরকার নাই। আগামীকাল থেকে আপনারা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেন। স্বরাষ্ট্র উপদেষ্টা, আপনার আইন উপদেষ্টাকে যদি সরানো যায়, বাংলাদেশ পুলিশকে সাজানোর জন্য 1 সপ্তাহ 15 দিন যথেষ্ট। নির্বাচন যদি করতেই চায় বিভাগীয় পর্যায় থেকে নির্বাচনটা তুলে নিয়ে আসেন। আমার কথা বোঝা যাচ্ছে যে না, আমি এত ফোর্স দিতে পারতেছি না, ফোর্স কম, যেহেতু আওয়ামী লীগের নির্বাচন বালচাল করার ষড়যন্ত্র আছে, আমরা বিভাগীয় পর্যায় থেকে নির্বাচনটা তুলে নিয়ে আসি, তাহলে আমাদের জন্য সুবিধা হয়ে গেল। জানমালের তেমন কোনো ক্ষতি হলো না, সবভাবেই করা যায়। শুধু যারা আমাদেরকে চালাচ্ছে এদের একটু সুন্দর চিন্তা ভাবনা থাকতে হবে। এরা তো ফ্যাসিস্টের দোসর হয়ে গেছে, কোনো দলের হয়ে কাজ করতে চাচ্ছে এরকম না। আপনি দায়িত্ব থাকলে ধরেই নিতে হবে, আল্লাহ আপনাকে দায়িত্বটা দিয়েছে, তখন কি করতে হবে? দেশের জন্য আল্লাহর রাস্তায় কাজ করতে হবে। আর আপনি যখন কাজ করতেছেন আপনি সম্মান হারাচ্ছেন। আজকে আপনাকে বোকা বলদ বলে আপনার সেটা হচ্ছে আমরা গণমাধ্যম কর্মীরা শুনতে পেয়েছি যে যারা ঘাতক ছিল তারা ভারতে পালিয়ে আছে। এখন প্রশাসন থেকে, সরকার থেকে কীরকম তৎপরতা আপনারা প্রত্যাশা করেন? কেমন বিচার আপনারা দেখতে চান যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল এবং যারা সংশ্লিষ্ট ছিল তাদের? আমি আসলে বিচারের শুরুটা দেখতে চাই। আমাদের ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধের প্রথম শহীদ আবরার ফাহাদ ভাই, এটা তো আমাদের স্বীকার করতে হবে। আবরার ফাহাদ ভাইয়ের খুনিদের ফাঁসির রায় হয়ে আছে, কোনো এক অদৃশ্য কারণে আবরার ফাহাদ ভাইয়ের খুনিদের ফাঁসি হচ্ছে না। ঠিক আছে, আপনি 15 দিনের ভিতর আবরার ফাহাদ ভাইয়ের খুনিদের ফাঁসি দিয়ে দেন, অসিপদ্বীপের ফাঁসি দিয়ে দেন। সরকার যে পারে সেটা আমরা একটু দেখি। আর আপনারা ভারতের সাথে
কূটনৈতিক সম্পর্কটা চালিয়ে যান, লেনদেন দরবার চালিয়ে যান, যেন শেখ হাসিনাও তো ফাঁসির আদেশের আসামি। হাদি ভাইয়ের ঘাতকও তো কোনো না কোনোভাবে আমরা শুনেছি যে দেশ ছেড়ে চলে গেছে। সরকার যদি সদিচ্ছা দেখাতেই চাই, আগে আবরার ফাহাদ ভাইয়ের খুনিদের ফাঁসি দিক। এরপরে যদি ভারত আমাদের কথা না শোনে, তারা যদি এই সব দোষীদেরকে ফেরত দিতে না চায়, ভারতের সাথে আসলে আমাদের কোনো সম্পর্কের দরকারই নাই। অর্থনীতি, পররাষ্ট্রনীতি, স্বরাষ্ট্রনীতির কোনো নীতিতেই আমাদের আসলে ভারতকে দরকার নাই। আমরা পেঁয়াজ একটু বেশি দামে কিনে খাচ্ছি। আমরা চিকিৎসার জন্য যারা 1 লক্ষ টাকা খরচ করে ভারত যাইতে পারতেছি, তারা আর 20,000 টাকা খরচ করে থাইল্যান্ড যেতে পারবে, মালয়েশিয়া যেতে পারবে। আমাদের ভারতের দরকার নাই। ভারতের সাথে সমস্ত রকম সম্পর্ককে বন্ধ করে দিতে হবে।